আসসালামু আলাইকুম। স্বাগতম সবাইকে এসএসসি মডেল টেস্ট মাস্টার ক্লাস গণিত। আজকে আমরা পড়ব অধ্যায় 6 রেখা, কোণ ও ত্রিভুজ, লেকচার 2। তো লেকচার 1-এ আমরা পড়েছিলাম যে হচ্ছে বিভিন্ন উপপাদ্য এবং ওই রিলেটেড ক্রিয়েটিভ কোশ্চেনগুলো। আজকে লেকচার 2-তে পড়বো হচ্ছে এই রিলেটেড এমসিকিউ প্রশ্নগুলো, ঠিক আছে, যেগুলো আমাদের পরীক্ষাতে আসে। এন্ড এই চ্যাপ্টারটা কিন্তু অ্যাভয়েড করার কোনো সুযোগ নেই এমসিকিউ এর জন্য। এখান থেকে প্রায় প্রতিবারই বিভিন্ন বোর্ডে 3-4টা 2টা 3টা 4টার মতো কিন্তু এমসিকিউ থাকেই, ঠিক আছে। সো দেখি এরপর কি আছে, আমি তোমাদের শেয়ার হয়েছি তোমাদের সাথে। তো আমরা শুরু করব যে এমসিকিউটা যে বেসিক জিনিসটা থেকে বেশি আসে, সো ওই রিলেটেড আমরা একটা এখানে উপপাদ্য রাখছি। সে হচ্ছে ত্রিভুজের একটি বাহু বর্ধিত করলে যে বহিস্থ কোণ উৎপন্ন হয় তা বিপরীত অন্তস্থ কোণ দ্বয়ের সমষ্টির সমান, ঠিক আছে। তো আমরা এখান থেকে দেখো, মানে প্রমাণ দেখবো না, আমরা শুধুমাত্র এই স্টেটমেন্টটা দেখবো। এমসিকিউ তো আমাদের প্রমাণ দরকার নাই। যে ত্রিভুজের যে কোনো বাহুকে যদি আমরা বর্ধিত করি, মনে করো আমরা এই এ বি সি একটা ত্রিভুজ দেওয়া আছে, এই ত্রিভুজটাকে আমরা ডি পর্যন্ত বর্ধিত করলাম, তাহলে এখানে একটা বহিস্থ কোণ এসিডি উৎপন্ন হয়েছে না? তো আমাদের বলছে যে যে বহিস্থ কোণ উৎপন্ন হয় এসিডি, এই বহিস্থ কোণটা হচ্ছে বিপরীত অন্তস্থ কোণ দ্বয়ের সমষ্টির সমান। তা বিপরীত অন্তস্থ কোণ কোনটা? বিপরীত অন্তস্থ কোণ হচ্ছে, দেখো ত্রিভুজের অন্তস্থ কোণ তিনটা, একটা এ, একটা বি, একটা সি। তো এই সিটা তো বিপরীত অন্তস্থ কোণ না, বিপরীত অন্তস্থ কোণটা হচ্ছে বহিস্থ কোণটা যে কোণের সাথে আছে তার বিপরীত কোণ। তাহলে বহিস্থ কোণটা সি কোণের সাথে আছে, সি কোণের বিপরীত কোণ এ এবং বি। তাহলে এ এবং বি এর যোগফল বোঝানো হয়েছে বিপরীত অন্তস্থ কোণ, ঠিক আছে। তো এই এ সি ডিটা বিপরীত অন্তস্থ কোণ এ এবং বি এর যোগফলের সমষ্টির সমান। তো এই জিনিসটাই আমাদের হচ্ছে, এই জিনিসটা নিয়ে এমসিকিউ থাকবে। তোমার মনে করো যে বলবে যে একটা ত্রিভুজ দেওয়া আছে যার এ কোণটা দেওয়া আছে 20 ডিগ্রি, বি কোণটা দেওয়া আছে 30 ডিগ্রি, তাহলে আমাদের এই সি কোণটা কত হবে, ঠিক আছে। বা বি কোণটা দেওয়া আছে, মনে করো সাপোজ বলে যে 70 ডিগ্রি দেওয়া আছে, 70 ডিগ্রি দেওয়া আছে, তো বলো সি কোণটা কত হবে। তখন আমাদের এসিডি কোণটা হবে বা বহিস্থ কোণটা হবে হচ্ছে বিপরীত অন্তস্থ কোণ 20 ডিগ্রি, আর এই 70 ডিগ্রির যোগফল 90 ডিগ্রির ইকুয়াল। বুঝতে পারছি? সো এই জিনিসটাই আর কি, প্রমাণ লাগবে না এটার জন্য কোথাও। সো এরপর দেখো, এরপর যেটা আছে এটা একটা স্টেটমেন্ট হিসেবে এমসিকিউ আসবে, স্টেটমেন্ট হিসেবে আসবে আর কি, স্টেটমেন্ট হিসেবে আসবে। বলবে যে নিচের কোনটি সঠিক। যেমন বলছে যে ত্রিভুজের যে কোনো দুই বাহুর অন্তর তার তৃতীয় বাহু অপেক্ষা ক্ষুদ্রতর। আর আরেকটা আছে ত্রিভুজের যে কোনো দুই দুই বাহুর সমষ্টি তার তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর। তো আমি আর একটা স্টেটমেন্ট লিখি, ত্রিভুজের যে কোনো দুই বাহুর, যে কোনো দুই বাহুর সমষ্টি তার তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর, ঠিক আছে। সো এই দুইটা, তাহলে আমরা একটা ত্রিভুজ দিয়ে এটা একটু দেখি। মনে করো আমাদের একটা ত্রিভুজ দেওয়া আছে এ বি সি, এ বি সি, ঠিক আছে। তো আমাদের তাহলে ত্রিভুজের যে কোনো দুই বাহুর সমষ্টি, এই এ বি এবং এসি বাহুর সমষ্টি অবশ্যই তোমার তৃতীয় বাহু বিসি এর চেয়ে বড় হবে, অথবা যে কোনো দুই বাহুর অন্তর এসি এবং এ বি বাহুর বিয়োগফল এই তৃতীয় বাহু অপেক্ষা ক্ষুদ্রতর হবে। বুঝতে পারছি? এই দুইটা স্টেটমেন্ট এটাই বলে যে ত্রিভুজের যে কোনো দুই বাহুর সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর, আর ত্রিভুজের যে কোনো দুই বাহুর অন্তর তৃতীয় বাহু অপেক্ষা ক্ষুদ্রতর, ঠিক আছে। সো এই জিনিসটা আর কি এমসিকিউর জন্য একটু স্টেটমেন্ট হিসেবে মনে রাখবা, ঠিক আছে। তো এবার দেখো আমাদের মেইন এমসিকিউ আমরা চলে আসছি, যে এখানে কি দেওয়া আছে আমাদের শুরুতে। এখন এখানে যে প্রবলেমটা দেওয়া আছে বলছে সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণদ্বয়ের পার্থক্য 5 ডিগ্রি হলে ক্ষুদ্রতম কোণটির মান কত। আমাদের একটা সমকোণী ত্রিভুজ আছে, এই ত্রিভুজের সূক্ষ্মকোণ, সূক্ষ্মকোণ কোনটা? এ বি সি সমকোণী ত্রিভুজে বি যদি 90 ডিগ্রি হয়, তাহলে একটা সূক্ষ্মকোণ এ এবং আরেকটা সূক্ষ্মকোণ সি। তো বলছে এই সূক্ষ্মকোণদের পার্থক্য 5 ডিগ্রি হলে ক্ষুদ্রতম কোণটির মান কত। খেয়াল করো, তাহলে এই সূক্ষ্মকোণটার আমরা ধরে নিলাম যে এ কোণটা হচ্ছে ক্ষুদ্রতম, এ কোণটা ক্ষুদ্রতম, সি কোণটা হচ্ছে বৃহত্তর। তাহলে এ এবং সি কোণের যোগফল কত? 90 ডিগ্রি হবে। এটা 1 নম্বর সমীকরণ, যেহেতু সমকোণী ত্রিভুজ, তাহলে একটা কোণ 90 ডিগ্রি, তাহলে বাকি দুইটা কোণের যোগফল কত? 90 ডিগ্রি হবে। ওকে। এবং এবং এই সূক্ষ্মকোণদ্বয়ের পার্থক্য সি এবং এ, এই পার্থক্য হচ্ছে 5 ডিগ্রি দেওয়া আছে। তো আমরা এই 1 এবং 2 নম্বর সমীকরণ সমাধান করে ক্ষুদ্রতম কোণটির মান বের করতে বলছে, তার মানে এ কোণের মানটা বের করব। তাহলে দেখো, আমরা যদি 1 নম্বর সমীকরণ থেকে 2 নম্বর সমীকরণটা বিয়োগ করি, 1 নম্বর সমীকরণ থেকে 2 নম্বর সমীকরণ বিয়োগ করলে কি পাবো? এ প্লাস সি মাইনাস সি প্লাস এ ইজ ইকুয়াল টু 85 ডিগ্রি পাবো। তাহলে এখান থেকে আমি টোটাল
2 অফ অ্যাঙ্গেল এ ইজ ইকুয়াল টু 85 ডিগ্রি লিখতে পারবো। সো অ্যাঙ্গেল এ ইকুয়াল টু হবে হচ্ছে 42.5 ডিগ্রি। আমাদের ক্ষুদ্রতম কোণটা কত হবে? 42.5 ডিগ্রি হবে। সো এটা আমাদের বের করতে বলছে। ওকে, আশা করি তোমরা বুঝতে পারছো এখানে কি করলাম আমরা। এরপরে দেখো বলছে যে পি কিউ আর সমবাহু হলে চিত্র অনুসারে কিউ এস ইজ ইকুয়াল টু এস আর। এখানে দেখো পি কিউ আর সমবাহু, তো মনে রাখবা একটা সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে এখানে কি বলছে যে কিউএস এবং এস আরটা ইকুয়াল, কিউএস এবং এস আর ইকুয়াল, ঠিক আছে। এটা গেল কই, দাঁড়াও সরি, হ্যাঁ মনে করো এটা হচ্ছে আমাদের একটা সমবাহু ত্রিভুজ, এর একটা সমবাহু ত্রিভুজ, তিনটা বাহুই সমান। তো অলওয়েজ মনে রাখবা যে সমবাহু ত্রিভুজের মধ্যমা তার তৃতীয় বাহুকে মানে তোমার বিপরীত শীর্ষ থেকে কোনো বাহুর উপর মধ্যমা ওই বাহুকে সমদ্বিখণ্ডিত করে সমবাহু ত্রিভুজ। তাহলে এখানে যেহেতু বলছে যে কিউএস এবং আর এসটা কি, কিউএস এবং আর এসটা হচ্ছে সমান, কিউএস এবং আর এস সমান। তো আমরা কি জানি যে বিপরীত শীর্ষ থেকে কোনো সমবাহু ত্রিভুজের বিপরীত বাহুর উপরে অঙ্কিত লম্ব বা অঙ্কিত মধ্যমা ওই বাহুকে সমদ্বিখণ্ডিত করে। তাহলে এই পি কিউ আর সমবাহু ত্রিভুজ যেহেতু কিউএস এবং এস আর ইকুয়াল, চিত্র দেখে আমরা বলতে পারি কিউএস এবং এস আর ইকুয়াল, এবং কিউএস এবং এস আর ইকুয়াল হয় তখন যখন এই মধ্যমাটা এই বিপরীত বাহুর উপরে লম্ব হয়। তার মানে পিএসটা কিউআর এর উপরে লম্ব, পিএসটা কি কিউআর এর উপরে লম্ব। তো একমাত্র পিএস এবং পিএসটা কিউআর এর উপরে লম্ব হলেই কিউএস এবং এস আরটা ইকুয়াল হবে। তো পিএস কিউআর এর উপরে লম্ব। এবার খেয়াল করো, আমরা জানি সমবাহু ত্রিভুজের তিনটি কোণ সমান, এন্ড ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি 180 ডিগ্রি, তাহলে প্রতিটি কোণের মান কত? 60 ডিগ্রি করে। তাহলে এই কোণটা 60 ডিগ্রি, এই টোটাল পি কোণটা 60 ডিগ্রি, এবং এই টোটাল আর কোণটা 60 ডিগ্রি। তার মানে চিত্র থেকে আমরা বলতে পারি পি কিউ আর যদি সমবাহু ত্রিভুজ হয় তাহলে সেই কোণের মানটা হবে 60 ডিগ্রি। ওকে, তো আমাদের এখানে 30 ডিগ্রি দেওয়া আছে, তার মানে 2 নম্বরটা সঠিক না। তো আমাদের রাইট অ্যান্সার হচ্ছে 1 ও 3, অপশন খ। ওকে, এরপরে দেখো যে এরপরের প্রশ্ন বলছে চিত্রে ও কিউ সমান্তরাল আর এস এবং ও এম সমান্তরাল কিউ আর এবং ও কিউ আর যোগ আর এস এম ইকুয়াল টু কত হবে? এটা অনেক মজার একটা কোশ্চেন। দেখো ও কিউ সমান্তরাল আর এস এবং ও এম সমান্তরাল কিউ আর, ও কিউ আর মানে এই অ্যাঙ্গেলটা যোগ আর এস এম, এই অ্যাঙ্গেলটার যোগফল বের করতে বলছে, ঠিক আছে। তাহলে আমরা এই অ্যাঙ্গেলটা ইকুয়াল টু কত হবে, এটা খুব ইম্পর্টেন্ট। দেখো আমরা সমান্তরাল থেকে পড়ছিলাম, মনে আছে যে দুটি সমান্তরাল সরল রেখাকে যদি কোনো লাইন হচ্ছে কি করে ছেদ করে যায়, কোনো সমান্তরাল সরল রেখাকে যদি কোনো লাইন ছেদ করে যায়, কোনো সমান্তরাল সরল রেখাকে যদি কোনো লাইন ছেদ করে যায়, তাহলে ছেদকের একই পাশে যে কোণগুলো উৎপন্ন হয় তাদেরকে অনুরূপ কোণ বলে। তাহলে ছেদকের একই পাশে এবং বাহুর উপরে যে কোণ উৎপন্ন হয় তাকে অনুরূপ কোণ বলে। খেয়াল করো তোমার চিত্রে কিউ আর এবং ও এম সমান্তরাল, এবং কিউ এম এবং ও এম সমান্তরাল, এবং পি কিউটা কিন্তু ছেদক, কিউ এম এবং ও এম সমান্তরাল, পি কিউটা ছেদক। তাহলে দেখো এই কিউ এবং ও কোণ এই দুটো কিন্তু অনুরূপ কোণ হবে। তাহলে আমি বলতে পারি যে ও কিউ আর ইজ ইকুয়ালস টু অ্যাঙ্গেল পি ও এম, এই অ্যাঙ্গেলের সমান হবে, ঠিক আছে। ও কিউ আর পি ও এম অ্যাঙ্গেলের সমান হবে। এবার তাহলে পি ও এম এই অ্যাঙ্গেলটা কত হবে? পি ও এম এই অ্যাঙ্গেলটা কত হবে খেয়াল করো। আমাদের পি কোণটা দেওয়া আছে 70 ডিগ্রি, এম কোণের বিপরীত কোণ দেওয়া আছে 55 ডিগ্রি, তাহলে আমার এম কোণটাও 55 ডিগ্রি হবে, এম কোণটাও 55 ডিগ্রি। তাহলে ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি হয়। পি কোণ 70, এম কোণ 55, তাহলে ও কোণটা কত হবে? তাহলে খেয়াল করো পি যোগ এম যোগ ও, এই কোণ ইকুয়াল টু 180 ডিগ্রি হবে। তাহলে এখান থেকে আমরা ও কোণ ইকুয়াল টু লিখতে পারি 180 মাইনাস পি কোণটা 70 মাইনাস এম কোণটা 55। তাহলে আমি যদি এটা এখন ক্যালকুলেশন করি তাহলে পাবো 180 মাইনাস 70 মাইনাস 55, সো 55 ডিগ্রি পাবো। এটা হবে আমাদের 55 ডিগ্রি। তার মানে অ্যাঙ্গেল ওটা হচ্ছে 55 ডিগ্রি, যেহেতু অ্যাঙ্গেল ও কিউ আর পি ও এম এর ইকুয়াল, সুতরাং অ্যাঙ্গেল ও কিউ আর ইকুয়ালটা হবে 55 ডিগ্রি। তার মানে আমরা একটা অ্যাঙ্গেল, এই অ্যাঙ্গেলটা পেলাম কত? 55 ডিগ্রি। এবার আমাদের আর এস এম মানে এই এস কোণটা বের করা লাগবে, এটা ইকুয়াল টু কত হবে খেয়াল করো। আবার আমাদের বলছে যে ও কিউ এবং এস আর এই দুইটা সমান্তরাল, ও কিউ এবং এস আর সমান্তরাল, এবং ও এসটা তাদের ছেদক। দেখো ও এসটা কিন্তু তাদের ছেদ করে গেছে, ও এসটা তাদের ছেদক। তাহলে ছেদকের বিপরীত পাশে অ্যাঙ্গেলটা হচ্ছে পি ও এম এবং আর এস এম, ঠিক আছে। তাহলে আমি এই দুটো কিন্তু একান্তর কোণ, ছেদকের বিপরীত পাশে যে কোণগুলো আছে, বিপরীত পাশে কোণগুলো হচ্ছে একান্তর কোণ। সুতরাং আমি এটা বলতে পারি যে
অ্যাঙ্গেল আর এস এম ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল পিওএম। আর এস এমটা পিওএম এর ইকুয়াল, ঠিক আছে? তাহলে সুতরাং পিওএমটা আমরা আগে বের করলাম 55 ডিগ্রি, তো আর এস এমটা কত হবে? 55 ডিগ্রি হবে, ঠিক আছে? তাহলে এই অ্যাঙ্গেলটাও আমাদের 55 ডিগ্রি। প্রথমে এটা হচ্ছে অনুরূপ কোণ, এবার হচ্ছে এটা হচ্ছে একান্তর কোণ, ঠিক আছে? তো 55 ডিগ্রি আর 55 ডিগ্রি যদি যোগ করি তাহলে আমি টোটাল পাবো 110 ডিগ্রি। সো আমাদের অপশন ক হবে রাইট অ্যান্সার, ঠিক আছে? এরপরে দেখো কি বলছে, একটি সমবাহু ত্রিভুজকে উভয় দিকে বর্ধিত করলে যে বহিস্থ কোণদ্বয় উৎপন্ন হয় তাদের সমষ্টি কত? একটি সমবাহু ত্রিভুজের একটি বাহুকে উভয় দিকে বর্ধিত করলে যে বহিস্থ কোণদ্বয় উৎপন্ন হয়, দুটি বহিস্থ কোণ উৎপন্ন হবে, তাদের সমষ্টি কত? তো আমি একটা সমবাহু ত্রিভুজ আঁকি, একে আমরা উভয় দিকে বর্ধিত করলাম। তো আমাদের বলছে যে একটা বহিস্থ কোণ এক্স এবং আর একটা বহিস্থ কোণ ওয়াই, এই এক্স আর ওয়াই এর যোগফলটা বের করতে বলছে। এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়ালস টু হোয়াট? খেয়াল করো, আমরা জানি সমবাহু ত্রিভুজের কোণগুলো হয়, প্রত্যেকটি কোণের মান হয় 60 ডিগ্রি, 60 ডিগ্রি, 60 ডিগ্রি, 60 ডিগ্রি করে। তাহলে আমাদের এই কোণটা যদি 60 ডিগ্রি হয়, এই কোণটা যদি 60 ডিগ্রি হয় তোমার, তাহলে এক্স কত হবে? এক্স তো হচ্ছে কি 180 ডিগ্রি থেকে 60 ডিগ্রি মাইনাস করলে আমরা যে কোণ পাই ওইটা না? 180 ডিগ্রি থেকে 60 ডিগ্রি মাইনাস করলে, তো আমরা 180 ডিগ্রি থেকে 60 ডিগ্রি যদি মাইনাস করি, 180 ডিগ্রি থেকে 60 ডিগ্রি যদি মাইনাস করি তাহলে এক্স এর মান হবে 120 ডিগ্রি। ওকে, সিমিলারলি এই পাশে 180 ডিগ্রি থেকে 60 ডিগ্রি মাইনাস করলে আমরা ওয়াই পাবো, তাহলে ওয়াই এর মান হবে 120 ডিগ্রি। তাহলে এক্স এর মান 120, ওয়াই এর মান 120, তাহলে টোটাল হবে 240 ডিগ্রি, ঠিক আছে? সেগুলো কিন্তু একদম সিম্পল সিম্পল কোশ্চেন, দেখে কিন্তু ভয় পাওয়া যাবে না। এরপরে কি বলছে? এরপরে বলছে যে এখানে বলছে যে হচ্ছে এ বি এবং সিডি দুটি সমান্তরাল সরলরেখা এবং ইএফ তাদের ছেদক হলে সি কিউ এফ এর পূরক কোণ কত? তা আমরা জানি কোনো একটা কোণের পূরক কোণ হচ্ছে 90 থেকে ওই কোণটা মাইনাস করব। তো সি কিউ এফ এর পূরক কোণ বের করতে চাইলে আমাদেরকে সি কিউ এফ এর মানটা বের করা লাগবে। তাহলে আমরা সি কিউ এফ এর মানটা বের করি। তোমার এখানে চিত্রে খেয়াল করো সি কিউ এফ কোন কোণ? সি কিউ এফটা হচ্ছে আমাদের এই কোণটা, এই কোণটা। এখন তোমার এখানে পি কোণ দেওয়া আছে, পি কোণ দেওয়া আছে, তাহলে পি কোণ যদি দেওয়া থাকে এই কিউ কোণটা এখানে অবশ্যই আমাদেরকে একান্তর অনুরূপ এইসব জিনিসপত্র আসবে। ওকে, তাহলে এই কিউ কোণটা কার ইকুয়াল হবে? দেখো তো, এই কিউ কোণটা পি কোণের ইকুয়াল হবে না, কারণ দেখো এটা ছেদকের একই পাশে অবস্থিত এবং নিচের দিকে অবস্থিত, সরলরেখা নিচের দিকে, ছেদকের একই পাশে অবস্থিত। তাহলে আমরা এদেরকে কি বলতে পারি? অনুরূপ কোণ বলতে পারি। সুতরাং অ্যাঙ্গেল সি কিউ এফ ইজ ইকুয়াল টু অ্যাঙ্গেল এপি কিউ, বা হ্যাঁ এপি কিউ, এটা লিখতে পারবো। এবার এপি কিউ এর মান কত হবে? খেয়াল করো, আমাদের টোটাল এই এপিবি অ্যাঙ্গেলের মান হচ্ছে 180 ডিগ্রি, আর এই পি অ্যাঙ্গেলের মান হচ্ছে 120 ডিগ্রি। তাহলে এপিবি মানের এপি কিউ কোণের মান হবে হচ্ছে তোমার 180 মাইনাস 120, 60 ডিগ্রি। সুতরাং এই এ পি কিউ ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি মাইনাস 120 ডিগ্রি ইজ ইকুয়ালস টু 60 ডিগ্রি। সো আমাদের অ্যাঙ্গেল সি কিউ এফ ইকুয়াল টু হবে, সি কিউ এফ ইকুয়াল টু হবে এই এ পি কিউ 60 ডিগ্রি, ঠিক আছে? এবার আমাদের বলছে এই সি কিউ এফ এর পূরক কোণ কত? তাহলে সি কিউ এফ এর পূরক কোণ হবে 90 ডিগ্রি থেকে 60 মাইনাস করি, 90 ডিগ্রি থেকে 60 মাইনাস করলে 30 ডিগ্রিটা হবে সি কিউ এফ এর পূরক কোণ। সুতরাং আমাদের অপশন ঘটা হবে রাইট অ্যান্সার। তা আমি আরেকবার বলি, এই কিউ এবং পি অনুরূপ কোণ, কিউ এবং পি সমান, সুতরাং কিউ কোণ ইকুয়াল টু হবে পি কোণের সমান। আবার দেখো এই টোটাল কোণটা 180 ডিগ্রি, টোটাল কোণটা 180 ডিগ্রি এবং পি কোণটা 120 ডিগ্রি, পি কোণটা 120 ডিগ্রি, মানে এই যে এই পাশে কিউপি বিটা এটা 120 ডিগ্রি। তাহলে 180 থেকে 120 মাইনাস করলে আমরা এপি কিউ এই কোণটা পাবো, এপি কিউ এই কোণটা পাবো। তাহলে সেটা পাচ্ছে 60 ডিগ্রি এবং সেই কোণটা সি কিউ এফ এর ইকুয়াল, তাহলে এটা 60 হলে এটা 60 হবে, এটাও 60 হবে, এটা 60 হবে। তাহলে আমাদের এর পূরক কোণটা হবে 30 ডিগ্রি। ওকে, এই হচ্ছে আমাদের এই প্রবলেমটা। এরপরে দেখো কি বলছে, ত্রিভুজ এ বি সি এ ই ও এফ যথাক্রমে এ বি ও এ সি বাহুর মধ্যবিন্দু। ত্রিভুজ এ বি সি এ ই ও এফ যথাক্রমে এ বি ও এ সি বাহুর মধ্যবিন্দু হলে বি সি বাহুর দৈর্ঘ্য কত সেন্টিমিটার? তাহলে দেখো আমরা একটা উপপাদ্য পড়ছিলাম, যে উপপাদ্য নাম্বার 15 তোমাদের বইয়ে, যদি কোনো ত্রিভুজের দুটি বাহুর মধ্যবিন্দু সংযোজক সরলরেখা তৃতীয় বাহুর অর্ধেক, এখানে দেখো এখানে চিত্র দেখে বোঝা যাচ্ছে না, কিন্তু প্রশ্ন বলে দিছে যে ই হচ্ছে এ বি বাহুর মধ্যবিন্দু আর এফ হচ্ছে এ সি বাহুর মধ্যবিন্দু। সুতরাং আমি বলতে পারি ইএফ এর দৈর্ঘ্যটা হচ্ছে বিসি এর দৈর্ঘ্যের অর্ধেক, ইএফ এর দৈর্ঘ্যটা তৃতীয় বাহু মানে বিসি এর দৈর্ঘ্যটার অর্ধেক, ঠিক আছে? তো আমাদের বলছে যে
ইএফ দেওয়া আছে 3x প্লাস 8 সেন্টিমিটার, সরি 3x প্লাস 5 সেন্টিমিটার, আর বিসি দেওয়া আছে 12x মাইনাস 8 সেন্টিমিটার, 12x মাইনাস 8 সেন্টিমিটার। তাহলে আমি এইখান থেকে 3x প্লাস 5 ইকুয়াল টু 6x মাইনাস 4, আমি এখান থেকে সমাধান করে x এর একটা মান পাবো, সেই মানটা হবে হচ্ছে 3x ইকুয়াল টু 9, তাহলে আমি এখান থেকে x ইকুয়াল টু পাবো 3, তাহলে x এর একটা মান পেলাম 3। এবার আমাদের বিসি বাহুর দৈর্ঘ্য বের করতে বলছে, তাহলে বিসি ইকুয়াল টু কত দেওয়া আছে 12x মাইনাস 8, তো আমাদের x এর মান কত 3 মাইনাস 8, তাহলে 3 বারং 36 মাইনাস 8, তাহলে এখান থেকে আমরা পাবো 28 সেন্টিমিটার। সুতরাং আমাদের বিসি বাহুর দৈর্ঘ্য হবে 28 সেন্টিমিটার। কিভাবে করলাম আর একবার বলি, ত্রিভুজের যে কোনো দুই বাহুর মধ্যবিন্দু সংযোজক সরলরেখা তৃতীয় বাহুর সমান্তরাল এবং দৈর্ঘ্যে তার অর্ধেক। ঠিক আছে, তো আমরা এখান থেকে নিয়ে আসছি আর কি। এই হচ্ছে মোটামুটি আমরা এই দুইটাকে ইকুয়াল করে এক্স এর মান বের করলাম, এক্স এর মান বের করে বিসি এর সমীকরণে এক্স এর মানটা বসিয়ে আমরা 28 সেন্টিমিটার পাইছি অ্যান্সার। ওকে, এইবার দেখো কি বলছে, নিচের তিনটি রেখাংশ দেওয়া হলো, কোন ক্ষেত্রে ত্রিভুজ অঙ্কন করা সম্ভব নয়। ঠিক আছে, নয় কিন্তু দেওয়া আছে। তাহলে দেখো, ত্রিভুজ অঙ্কন করা সম্ভব নয় ওই ক্ষেত্রে যে ক্ষেত্রে ত্রিভুজের তিনটি বাহুর সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর হবে না। ত্রিভুজের যে কোনো দুই বাহুর সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর হবে না। তো ক নাম্বারে দেখো, যে কোনো দুই বাহুর সমষ্টি 3 এবং 4 এর যোগফলটা 5 এর চেয়ে বৃহত্তর, তার মানে এই ক্ষেত্রে ত্রিভুজ অঙ্কন করা সম্ভব। আবার ত্রিভুজের ক্ষুদ্রতর দুই বাহুর সমষ্টি 5 এবং 6 8 এর চেয়ে বৃহত্তর, তাহলে এই ক্ষেত্রে তোমার ত্রিভুজ অঙ্কন করা সম্ভব। আবার ঘ নাম্বারে দেখো 8 আর 3 এটার যোগফল তৃতীয় বাহু 9 এর চেয়ে বৃহত্তর, এই ক্ষেত্রে ত্রিভুজ অঙ্কন করা সম্ভব। কিন্তু খ নাম্বারে 4 এবং 5 এর যোগফল 10 অপেক্ষা ক্ষুদ্রতর, শুধুমাত্র এই একটা ক্ষেত্রে ত্রিভুজ অঙ্কন করা সম্ভব নয়। তাই আমাদের এখানকার অ্যান্সার হবে অপশন খ। ঠিক আছে, এটা হবে আমাদের অ্যান্সার। ওকে, এরপরে কি বলছে যে এ বি ই এর মান কত, এ বি ই। ওকে ফাইন, দেখো আমাদের এখানে বলছে যে এ কোণটা 90 ডিগ্রি দেওয়া আছে এবং সি কোণের এই সি কোণটা পিসি কিউ 30 ডিগ্রি, তাহলে এই পিসি কিউ এর বিপরীত কোণ কি হবে 30 ডিগ্রি হবে, এই কোণটা 30 ডিগ্রি হবে। এবার দেখো তো এইটা কি ত্রিভুজের বহিস্থ কোণ না, এ বি ই, এই কোণটা কি ত্রিভুজের বহিস্থ কোণ না। তো আমরা কি জানি যে ত্রিভুজের বহিস্থ কোণের মানে ত্রিভুজের যে কোনো মানে বহিস্থ কোণ বিপরীত অন্তস্থ কোণ দ্বয়ের সমষ্টির সমান। তাহলে এই এ বি ইটা, এই এ বি ই কোণ বিপরীত অন্তস্থ কোণকে এই এ কোণ আর প্লাস কি বলে এটা, আচ্ছা আমি একটু নিচে লিখি, এ বি ই ইকুয়াল টু লিখতে পারবো বিপরীত অন্তস্থ কোণ বিএসি এবং এসিবি। ঠিক আছে, তাহলে বিএসি 90 ডিগ্রি এবং এসিবি 30 ডিগ্রি, তাহলে 90 আর 30 যোগ করলে 120 ডিগ্রি পাবো। তো আমাদের রাইট অ্যান্সার হবে অপশন গ, 120 ডিগ্রি। ঠিক আছে, এরপর দেখো একটি সমকোণী ত্রিভুজের কোণগুলোর অনুপাত, কোনটি সমকোণী ত্রিভুজের কোণগুলোর অনুপাত, এটা খুব ইম্পর্টেন্ট, একটি সমকোণী ত্রিভুজের কোণগুলোর অনুপাত। ঠিক আছে, খেয়াল করো তোমার এখানে কিভাবে আমরা বুঝবো যে একটি সমকোণী ত্রিভুজের কোণগুলোর অনুপাত কোনটি হবে। কোণের অনুপাত, কিন্তু বাহুর অনুপাত বলে নাই। বাহুর অনুপাত বলে আমরা ইজিলি পিথাগোরাস দিয়ে করতে পারতাম বা এরকম কিছু একটা দিয়ে করতে পারতাম, কিন্তু কোণের অনুপাত বলছে। ঠিক আছে, তাহলে এই প্রবলেমটা আমরা যেভাবে সলভ করতে পারি সেটা হচ্ছে, খেয়াল করো একটা ত্রিভুজের তিন কোণের সমষ্টি কত 180 ডিগ্রি। ঠিক আছে, এর ভিতরে সমকোণ দখল করে 90 ডিগ্রি আর বাকি দুইটা কোণ মিলে দখল করে 90 ডিগ্রি। ঠিক আছে, সমকোণ দখল করে 90 ডিগ্রি আর বাকি দুইটা কোণ মিলে দখল করে 90 ডিগ্রি। তার মানে আমাদের যদি আমরা এই তিনটা কোণের অনুপাত চিন্তা করি, তাহলে এই 180 ডিগ্রিকে এমন ভাবে আমাদের ভাগ করতে হবে, 180 ডিগ্রিকে এমন ভাগে ভাগ করতে হবে যাতে আমাদের সমকোণের পাল্লায় মানে টোটাল, যেমন দেখো আমরা যদি 180 ডিগ্রিকে 18 ভাগ করি, 180 ডিগ্রিকে যদি 18 ভাগ করি সমকোণের ভাগে কিন্তু 9 ভাগ পড়বে। ঠিক আছে, কারণ 90 ডিগ্রি হওয়া লাগবে। কিংবা 180 ডিগ্রিকে যদি আমরা তোমার কয় ভাগ করি, সাপোজ 18 ভাগ করলাম, তাহলে 10 ডিগ্রি করে হবে, এটা তো হবে না, মানে সমকোণের ভাগে 9 ভাগ পড়া লাগবে। কিংবা তোমার আরেকটা আছে, যেমন দেখো খেয়াল করো যে সমকোণের বেলায় সমকোণ নিচ্ছে টোটাল অর্ধেক ভাগ আর বাকি দুই কোণ মিলে নিচ্ছে অর্ধেক ভাগ, তাহলে সমকোণের অনুপাত যদি হয় 10, বাকি দুই কোণের যোগফলের অনুপাত হওয়া লাগবে 10। আমার কথা কি বুঝতে পারছো? দেখো তোমার সমকোণের 180 ডিগ্রি থেকে সমকোণ নিচ্ছে 90 ডিগ্রি, মানে সমকোণ নিচ্ছে অর্ধেক ভাগ আর বাকি দুইটা কোণ মিলে কি নিচ্ছে অর্ধেক ভাগ। ঠিক আছে, বাকি দুই কোণ মিলে নিচ্ছে অর্ধেক ভাগ, তাহলে সমকোণের অনুপাত যেটা হবে বাকি দুই কোণের যোগফলের অনুপাত সেটা হবে। তাহলে খেয়াল করো তো 6 আর 13 এই দুইটা যোগ করলে আমার 19 হয়,
তাহলে 19:18 এটা কিন্তু আমাদের হচ্ছে না, মানে ইকুয়াল হচ্ছে না। বাকি মানে এই দুইটা কোণের যোগফল সমকোণ অনুপাতে সমান হওয়া লাগবে। 1 আর 5 যোগ করলে হয় 6, 6:9, এটাও কিন্তু ইকুয়াল হচ্ছে না। 3 আর 5 যোগ করলে হয় 8, 8:10, এটাও কিন্তু ইকুয়াল হচ্ছে না। কিন্তু 7 আর 8 যোগ করলে হয় দেখো 15, যেখানে আমরা 15:15। তার মানে এখানে একটা কোণই অর্ধেক ভাগ নিয়ে আছে আর বাকি দুইটা কোণ বাকি অর্ধেক ভাগ নিয়ে আছে, তার মানে এটা একটা সমকোণী ত্রিভুজের অনুপাত। তো আমাদের অপশন ঘটা হবে রাইট অ্যান্সার। ঠিক আছে, এরপরে দেখো ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্য সেন্টিমিটার এককে দেওয়া হলো, নিচের কোন ক্ষেত্রে ত্রিভুজ অঙ্কন করা যায়? 3টি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে সেন্টিমিটার এককে, নিচের কোন ক্ষেত্রে ত্রিভুজ অঙ্কন করা যায়? ঠিক আছে, তো আমরা জানি যে যদি কোনো ত্রিভুজের 3টি বাহুর সমষ্টি যে কোনো দুইটি বাহুর সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর হয়, তাহলে সেই ক্ষেত্রে আমরা ত্রিভুজ অঙ্কন করতে পারবো। তাহলে খেয়াল করো এখানে 5 আর 6 এর যোগফল 18 হচ্ছে ছোট, তাহলে এক্ষেত্রে ত্রিভুজ অঙ্কন করা সম্ভব নয়। 6 আর 7 এর যোগফল 19 অপেক্ষা ছোট, তার মানে এই ক্ষেত্রে তোমার ত্রিভুজ অঙ্কন করা সম্ভব নয়। 7 আর 8 এর যোগফল 17 অপেক্ষা ছোট, তার মানে এই ক্ষেত্রে তোমার ত্রিভুজ অঙ্কন করা সম্ভব নয়। 9 আর 6 এর যোগফল দেখো, 9 আর 6 এর যোগফল 13-র চেয়ে বড়, মানে তৃতীয় বাহুর চেয়ে বড়, তাহলে এই ক্ষেত্রে ত্রিভুজ অঙ্কন করা সম্ভব। তো আমাদের রাইট অ্যান্সার হচ্ছে অপশন ঘ, এই ক্ষেত্রে আমরা ত্রিভুজ অঙ্কন করতে পারবো। ওকে, এই গেল মোটামুটি আমাদের এমসিকিউ। এরপরে যেটা আছে, ত্রিভুজের ক্ষেত্রে যে কোনো দুই বাহুর অন্তর তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর, এই যে শুরুতে বলছিলাম স্টেটমেন্ট আকারে আসবে, শুরুতে বলছিলাম যে ত্রিভুজের ক্ষেত্রে যে কোনো দুই বাহুর অন্তর তার তৃতীয় বাহু অপেক্ষা ক্ষুদ্রতর, এখানে কিন্তু বৃহত্তর দেওয়া আছে, তার মানে এটা সত্যি না। এরপরে যে কোনো দুই বাহুর মধ্যবিন্দুর সংযোজক রেখাংশ তৃতীয় বাহুর সমান্তরাল, এটা সত্যি, উপপাদ্য 15 আমরা জানি। আর সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণদ্বয় পরস্পর পূরক কোণ, আমরা জানি কি দুটি কোণ যদি পূরক কোণ হয় তাহলে ওই দুইটা কোণের যোগফল 90 ডিগ্রি হয়। তাহলে সমকোণী ত্রিভুজের যে সূক্ষ্মকোণটা আছে ওই দুইটা সূক্ষ্মকোণের যোগফল 90 ডিগ্রি সমান হয়। তাহলে সুতরাং আমরা বলতে পারি যে কোনো সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণদ্বয় পরস্পর পূরক কোণ। সুতরাং আমাদের 3 নম্বর স্টেটমেন্টটাও ট্রু। তাহলে আমাদের এই অপশন গ 2 এবং 3 এটা হবে রাইট অ্যান্সার। ঠিক আছে, ওকে, এটা গেল। এরপরে তলের মাত্রা কয়টি? আচ্ছা, তল মানে কি, এখান থেকে বেশ কয়েকটা জিনিস একবারে দেখাবো। দেখো, মাত্রা মানে কোন একটা জিনিসকে প্রকাশ করার জন্য আমাদের কতগুলা রাশি জানা দরকার। যেরকম দেখো, আমি যদি বলি যে তুমি একটা বের করো, কোন একটা কিছুর একটা দৈর্ঘ্য বের করো, তাহলে কোন একটা কিছু দৈর্ঘ্য বের করতে গেলে কিন্তু শুধু ওইটার দৈর্ঘ্য মাপলেই হয়েছে। তার মানে আমরা বলতে পারি দৈর্ঘ্যের মাত্রা 1, দৈর্ঘ্যের মাত্রা 1। তল মানে কি? তল মানে হচ্ছে তোমার এই যে এরকম তুমি একটা হচ্ছে তোমার যেমন বই, তুমি যে খাতার উপরে লিখতেছো এখন সেই খাতাটা কিন্তু একটা তল। তাহলে দেখো, ওই খাতার দৈর্ঘ্য, ওই খাতাকে তুমি যদি আমি যদি বলি যে খাতার পরিমাপগুলো মেজার করো বা খাতার দৈর্ঘ্য প্রস্থ মেজার করো, তাহলে কিন্তু তোমার আগে দৈর্ঘ্য মাপা লাগতেছে, প্রস্থ মাপা লাগতেছে। তাহলে আমরা বলতে পারি তলের মাত্রা হচ্ছে 2, কারণ তলের কোন একটা তল মেজার করতে, তল মাপতে আমাদের দৈর্ঘ্য এবং প্রস্থ মাপা লাগে। তাহলে তলের মাত্রা তলের মাত্রা 2। এবার দৈর্ঘ্যের মাত্রা কত? দৈর্ঘ্য কোন একটা কিছু দৈর্ঘ্য জানতে হলে শুধু দৈর্ঘ্য মাপলেই চলে, তাহলে দৈর্ঘ্যের মাত্রা 1। এবার আছে স্থান, স্থানের মাত্রা কত? স্থান মানে কি, দেখো তুমি যে রুমে বসে আছো এটা হচ্ছে একটা স্থান, যার উচ্চতা আছে, সেটাকে স্থান বলবো আমরা, যার উচ্চতা আছে আমরা সেটাকেই স্থান বলবো। তাহলে এখন মনে করো যে কোনো একটা জায়গায় দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে, উচ্চতা আছে, যেমন তোমার ঘর, তোমার রুমের দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে, তোমার রুমের একটা উচ্চতা আছে। তাহলে তোমার রুমটার মেজারমেন্ট ঠিক রকম ভাবে নিতে, তাহলে তোমার দৈর্ঘ্য মাপা লাগবে, জানা লাগবে, প্রস্থ জানা লাগবে, উচ্চতা জানা লাগবে। বা তুমি যদি একটা ঘর বানাতে চাও, একটা ঘর বানাতে চাইলে ঘরের দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা জানা লাগবে, নাহলে তুমি ঘর বানাতে পারবা না। তাহলে স্থানের মাত্রা হচ্ছে কত? 3, কারণ এক্ষেত্রে আমাদের 3টা অজানা রাশি জানা লাগে। এবার বিন্দু, দেখো বিন্দু কিন্তু তোমার দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা কিছুই নাই, তাই বিন্দুর মাত্রা 0। ওকে, তো এই হচ্ছে মোটামুটি আমাদের আহ এই মাত্রা রিলেটেড এমসিকিউ। এখান থেকে বাকি সবগুলো রিলেট করে পড়বা আর কি। ঠিক আছে, এরপরে দেখো বলছে যে পি কিউ আর ত্রিভুজে কিউ অ্যাঙ্গেল এক সমকোণ, পি আর কিউ 60 ডিগ্রি, পি আর 8 সেন্টিমিটার হলে কিউ আর কত? এটা মোটামুটি ত্রিকোণমিতির প্রবলেম, বাট যেহেতু আমাদের এই ইয়েতে আছে, মানে জ্যামিতির সাথে রিলেশন আছে, তো আমরা একটু দেখবো আর কি। দেখো কি বলছে, পি কিউ আর এ কিউ হচ্ছে এক সমকোণ, কিউটা হচ্ছে 90 ডিগ্রি, পি আর কিউ হচ্ছে 60 ডিগ্রি, তার মানে এই অ্যাঙ্গেলটা কত? 60 ডিগ্রি। এবার পি আর ইকুয়াল টু যদি 8 সেন্টিমিটার হয়, পি আর ইকুয়াল টু 8, পি আর কই? পি আর হচ্ছে অতিভুজ, অতিভুজ ইকুয়াল টু 8 সেন্টিমিটার। কিউ আর ইকুয়াল টু কত? কিউ আর ইকুয়াল টু হোয়াট? দেখো আমাদের আমাদের অতিভুজ দেওয়া আছে, কোণ দেওয়া আছে, আর ভূমি দেওয়া আছে। আমাদের ভূমি বের করা লাগবে।
অতিভুজ এবং কোণ দেওয়া আছে, আমাদের ভূমি বের করা লাগবে। তাহলে আমরা লিখতে পারি যে cos পি আর কিউ ইজ ইকুয়াল টু ভূমি ডিভাইডেড বাই অতিভুজ। ঠিক আছে, তাহলে cos পি আর কিউ কত? পি আর কিউ হচ্ছে cos 60 ডিগ্রি ইজ ইকুয়াল টু ভূমি হচ্ছে কিউ আর, আচ্ছা হ্যাঁ, ভূমি হচ্ছে কিউ আর, অতিভুজ হচ্ছে 8। তা cos 60 ডিগ্রি ভ্যালু হাফ, কিউ আর বের করা লাগবে, অতিভুজ 8 দেওয়া আছে। তো আমরা এখান থেকে কিউ আর ইকুয়াল টু লিখতে পারবো 4। তাহলে আমাদের কিউ আর ইকুয়াল টু হবে 4 সেন্টিমিটার। ঠিক আছে, আমাদের অপশন ক হবে রাইট অ্যান্সার। ওকে, এটা গেল। এরপরে দেখো আমাদের এখানে বলছে উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও। বি এ অ্যাঙ্গেলটা দেওয়া আছে কত? 60 ডিগ্রি এবং সিই, ওকে, বি এ এবং সিই সমান্তরাল বলছে। এই এ সিই এই কোণটা বের করতে বলছে। বি এ এবং সিই সমান্তরাল। তাহলে দেখো বি এ এবং সিই যদি সমান্তরাল হয়, তাহলে এই বি এ কোণটা যত হবে, বি এ কোণটা যত হবে আমার, সরি, বি এ এবং এসি যেহেতু সমান্তরাল এবং বিডি তাদের ছেদক, তাহলে দেখো এই এ বি সি এবং ইসিডি এই দুটো কিন্তু অনুরূপ কোণ হবে। যেহেতু এ বি আর সি সমান্তরাল এবং বিডি তাদের ছেদক, তাহলে এ বি সি আর ইসিডি এরা হচ্ছে অনুরূপ কোণ, এরা অনুরূপ কোণ। তাহলে অনুরূপ কোণ, তাহলে দেখো তাহলে ইসিডি ইকুয়াল টু কত হবে? ইসিডি ইকুয়াল টু হবে এ বি সি এর ইকুয়াল, মানে 60 ডিগ্রি। তার মানে আমার এই কোণটা হচ্ছে 60 ডিগ্রি। তাহলে আমাদের এই এসিই কোণটা বের করতে বলছে। তাহলে এসিই কোণটা কত হবে? টোটাল 180 ডিগ্রি থেকে 50 ডিগ্রি আর 60 ডিগ্রি মাইনাস করব। তাহলে 180 ডিগ্রি থেকে 50 আর 60 যদি মাইনাস করি তাহলে আমার কত? 70 ডিগ্রি থাকবে। তো আমার হচ্ছে এই এসিই এই কোণটার মান হচ্ছে 70 ডিগ্রি। ঠিক আছে, ওকে, এটা গেল। এরপরে তোমাদের বলছে চিত্রে পি এর মান কত। দেখো পি, আমাদের এই এসি কে আমরা বর্ধিত করছি, তাহলে আমার এই কোণটা বহিস্থ কোণ। ঠিক আছে, পিসিডি, এই পিসিডিটা হচ্ছে বহিস্থ কোণ, যেটা আমরা এসি কে বর্ধিত করে পাইছি। তো আমরা কি জানি, ত্রিভুজের যে কোনো বহিস্থ কোণ তার বিপরীত অন্তস্থ কোণ দ্বয়ের যোগফলের সমান। তাহলে এখানে তার বিপরীত অন্তস্থ কোণ হচ্ছে অ্যাঙ্গেল এ আর অ্যাঙ্গেল বি। তো পিসিডি এর মান 102 ডিগ্রি দেওয়া, অ্যাঙ্গেল এ এর মান 65 ডিগ্রি দেওয়া, তাহলে অ্যাঙ্গেল বি এর মান কত হবে? সো অ্যাঙ্গেল বি ইকুয়াল টু হবে 102 ডিগ্রি মাইনাস 65 ডিগ্রি। আমি এখান থেকে ক্যালকুলেশন করলে 37 ডিগ্রি পাবো। তো আমাদের এই পি অ্যাঙ্গেলের মান হবে, বা পি বা বি সেম জিনিস, এই পি অ্যাঙ্গেলের মান হবে 37 ডিগ্রি। ঠিক আছে, তো এটার মান হচ্ছে 37 ডিগ্রি। ওকে, এরপরে খেয়াল করো আমাদের কি বলছে যে চিত্রে ডিই সমান্তরাল বিসি, ডিই এবং বিসি সমান্তরাল, ফাইন এডিই এর মান কত? এই এডিই তার মানে দেখো এখানে এই এ কোণটা দেওয়া হচ্ছে 50 ডিগ্রি, আমাদের এই এডিই বের করতে বলছে, এটা বের করতে বলছে, এটা ইকুয়াল টু হোয়াট? তাহলে এটা কিভাবে বের করতে পারি? তোমার বলছে যে হচ্ছে এই এডি এবং বিসি, সরি, ডিই এবং বিসি সমান্তরাল, ডিই এবং বিসি সমান্তরাল। আর দেখো তো বিডি তাদের ছেদক, তার মানে এই এডিই কোণটা এ বিসি কোণের ইকুয়াল হবে, এটা কিন্তু অনুরূপ কোণ হবে। সুতরাং এ ডিই ইকুয়াল টু এ বিসি, এরা হচ্ছে তোমার অনুরূপ কোণ, অনুরূপ কোণ। ঠিক আছে, তাহলে দেখো এবার এডিই এ বিসি কোণের ইকুয়াল, আমরা এ বিসি কোণটা কিভাবে বের করতে পারি? আবার দেখো ত্রিভুজ এ বিসি এ, ত্রিভুজ এ বিসি এ কোণ, সি কোণ এবং বি কোণের যোগফল 180 ডিগ্রি। বি কোণের যোগফল কত? 180 ডিগ্রি। তো এ কোণ দেওয়া আছে 50 ডিগ্রি, সি কোণ দেওয়া আছে 64 ডিগ্রি, বি কোণ বের করা লাগবে। তাহলে বি কোণ ইকুয়াল টু ক্যালকুলেশন করে আমি বের করতে পারি বি ইকুয়াল টু 180 ডিগ্রি মাইনাস 50 মাইনাস 64, তো এটা হবে 66 ডিগ্রি। বি কোণটা কত হবে? 66। তার মানে এই বি কোণটা হচ্ছে 66 ডিগ্রি এবং এই বি কোণের ইকুয়ালটাই হচ্ছে ডি কোণ বা এডিই কোণ। তো আমাদের এই ডি কোণের ইকুয়াল হবে 66 ডিগ্রি, অপশন গ। দেখো আমরা কিন্তু একটা জিনিস খুব ভালোভাবে খেয়াল করতেছি, ম্যাক্সিমাম কোশ্চেন আসতেছে সমান্তরাল সরল রেখা আর ওই যে অন্তস্থ কোণ বহিস্থ কোণ যে বিপরীত অন্তস্থ কোণ দ্বয়ের যোগফলের সমান ওইখান থেকে। আর একটা আসতেছে তোমার হচ্ছে এই যে বিভিন্ন ত্রিভুজ কোন শর্তে বা কোন ক্ষেত্রে ত্রিভুজ গঠন করা সম্ভব এখান থেকে। তো এই তিনটাটাই কিন্তু অনেক ভালোভাবে আমাদের আয়ত্ত করতে হবে, না হলে কিন্তু এমসিকিউ গুলা পারবো না আমরা। ঠিক আছে, এরপর কি আছে দেখি। এ দেখো এই সেম কোশ্চেন, এ বি এবং সি ডি সমান্তরাল হলে বিইপি এর মান কত? দেখো
এ বি এবং সিডি সমান্তরাল বিইপি, এই যে এই কোণটা বের করতে বলছে। দেখো তাহলে এই কোণটা কার ইকুয়াল হবে? আমাদের এই যে ইএফডি অনুরূপ কোণ, এটার ইকুয়াল হবে। অ্যাঙ্গেল পিইবি ইজ ইকুয়ালস টু হবে হচ্ছে ইএফডি, এরা অনুরূপ কোণ, ঠিক আছে? তো এই ইএফডি আবার কার ইকুয়াল? দেখো তুমি যদি 180 ডিগ্রি থেকে 120 ডিগ্রি মাইনাস করো, 180 ডিগ্রি থেকে যদি 120 ডিগ্রি মাইনাস করো, তাহলে তুমি 60 ডিগ্রি পাবা। তো এই পিইবিটা হবে আমার 60 ডিগ্রির ইকুয়াল। আমাদের অপশন গটা হবে রাইট অ্যান্সার, ঠিক আছে? এটা একটা গেল। দেখো ইউক্লিডের স্বীকার্য অনুযায়ী কি বলছে যে রেখার কোনো প্রান্ত বিন্দু নাই। হ্যাঁ, রেখার কিন্তু আসলে কোনো প্রান্ত বিন্দু নাই। তোমরা মনে করো রেখা শুধু যাবেই, দুই দিকে যেতে থাকবে, রেখা, এটাকে রেখা বলে, ঠিক আছে? রেখার কিন্তু কোনো প্রান্ত বিন্দু নাই। রেখাংশটা হচ্ছে যার দুইটা প্রান্ত বিন্দু আছে, এটা হচ্ছে রেখা। কোনো প্রান্ত বিন্দু নাই, রেখার কোনো প্রান্ত বিন্দু নেই। রশ্মিটা কি? রশ্মিটা হচ্ছে যে যার একটা প্রান্ত বিন্দু আছে, মানে একটা দিক ফিক্সড, আর বাকি দিকে তার কোনো, সে যেতে আছে যেতে আছে যেতে আছে। তো রশ্মিরও কোনো তোমার প্রান্ত, একটা প্রান্ত বিন্দু আছে, মানে মানে একটা প্রান্ত বিন্দু আছে আর একটা প্রান্ত বিন্দু নাই, ঠিক আছে? তাহলে প্রান্ত বিন্দু একটা, রশ্মির প্রান্ত বিন্দু একটা। আর রেখাংশ, রেখাংশ হচ্ছে রেখা থেকে তুমি কোনো একটা অংশ কেটে নিবা। তাহলে যেহেতু বোঝা যাচ্ছে রেখাংশ, তাহলে রেখাংশ মানে যার দুইটা প্রান্ত বিন্দু আছে, বুঝতে পারছো? রেখাংশ হচ্ছে দুইটা প্রান্ত বিন্দু। তো রেখাংশ মানে তুমি একটা রশ্মি থেকে অংশ কেটে নিবা, তাহলে রেখাংশের প্রান্ত বিন্দু দুইটা। ওকে, তো এবার তাহলে দেখো রেখার প্রান্ত বিন্দু নাই, এটা সত্যি। যার কেবল দৈর্ঘ্য আছে কিন্তু প্রস্থ উচ্চতা নাই, তাই রেখা। তাহলে দেখো রেখা শুধু দৈর্ঘ্য আছে, প্রস্থ উচ্চতা কোনোটাই নাই, তাই আমার হচ্ছে কি, এর একটা রেখা। আর দেখো তলের প্রান্ত হলো বিন্দু, তলের প্রান্ত হলো বিন্দু, এর মানে কি? খেয়াল করো, এই যে রেখা বা রশ্মি, এটার প্রান্ত মানে কি? এটার প্রান্ত, প্রান্ত মানে শেষে কি তুমি একটা বিন্দু পাবা না? শেষের দিকে কি একটা বিন্দু পাবা? তো রেখার প্রান্ত হচ্ছে বিন্দু, কিন্তু তলের প্রান্তে কি আমরা আসলে বিন্দু পাবো? রেখার প্রান্ত হচ্ছে বিন্দু, কিন্তু তলের প্রান্ত কি? রেখার প্রান্ত হচ্ছে বিন্দু, তলের প্রান্ত কি? দেখো তল বলছিলাম যে এই যে এর একটা তল, দেখো তলের প্রান্তের দিকে গেলে তুমি একটা রেখা পাবা, কিন্তু প্রত্যেকটা তলের প্রান্তে দেখো শেষের দিকে দেখো তুমি একটা রেখা পাচ্ছ। তাহলে তলের প্রান্ত হচ্ছে রেখা, ঠিক আছে? তলের প্রান্ত হচ্ছে রেখা। ওকে, এটা মনে থাকবে। সো আমাদের তলের প্রান্ত কিন্তু বিন্দু না, তো আমাদের 1 এবং 2 এটা হবে রাইট অ্যান্সার, ঠিক আছে? এটা গেল। এরপর যেটা আসবে যে ই ও এফ যথাক্রমে এ বি ও এসি এর মধ্যবিন্দু হলে নিচের কোনটি সঠিক? আমরা কি জানি ত্রিভুজের যে কোনো দুইটি বাহুর মধ্যবিন্দু সংযোজক সরলরেখা তৃতীয় বাহুর সমান্তরাল। তাহলে এখানে ইএফটা হবে আমার বিসি এর সমান্তরাল, ইএফটা হবে বিসি এর সমান্তরাল, অথবা ইএফটা হবে বিসি এর অর্ধেক, ইএফটা হবে বিসি এর অর্ধেক। এখন খেয়াল করো, ইয়াতে কোথাও, অপশনে কোথাও ইএফ যে বিসি এর সমান্তরাল এটা দেওয়া নাই, আবার ডিরেক্টলি দেওয়া নাই ইএফ যে বিসি এর অর্ধেক এটাও দেওয়া নাই। কিভাবে দেওয়া আছে? তুমি ইএফটা যদি বিসি এর অর্ধেক হয়, তাহলে বিসি ইকুয়াল টু কি হবে? 2 ইএফ হবে না? 2 ইএফ হবে। তাহলে সেই ক্ষেত্রে আমাদের অপশন ঘটা হবে রাইট অ্যান্সার। ওকে, ইএফটা কিন্তু বিসি এর সমান্তরাল হবে না, বুঝতে পারছি? তো এই গেল। এরপরে দেখো কি বলছে যে পি কিউ এবং আর এস যদি সমান্তরাল হয়, পি কিউ এবং আর এস যদি সমান্তরাল হয়, তাহলে এ সি কিউ এবং সিডিএস অনুরূপ কোণ। তাহলে এ সি কিউ কোনটা? এ সি কিউ এটা, সিডিএস এটা। তাহলে দেখো এটা, দেখো এরা ছেদকের একই পাশে এবং উপরের দিকে অবস্থিত, তাহলে এরা অনুরূপ কোণ, এটা সত্যি। পিসিডি কারা? পিসিডি হচ্ছে এই কোণটা, আর সিডিএস, সিডিএস হচ্ছে এই কোণটা। দেখো এরা ছেদকের বিপরীত পাশে এবং একটা উপরে একটা নিচে, তাহলে এইটা হচ্ছে তোমার একান্তর কোণ, এটা সত্যি। আর কিউসিডি, কিউসিডি কি? কিউসিডি, কিউসিডি এবং সিডিএস এই দুইটার যোগফল দুই সমকোণ। দেখো কিউসিডিটা হচ্ছে এ অ্যাঙ্গেল এবং সিডিএসটা এ অ্যাঙ্গেল, এই দুইটা কিন্তু অন্তস্থ অ্যাঙ্গেল। এবং আমি একদম শুরুতে পড়াইছিলাম যে দুটি অন্তস্থ কোণের যোগফল, লেকচার অনে, যে দুটি অন্তস্থ কোণের যোগফল 180 ডিগ্রি হয়, তার মানে এটাও সত্যি। আমাদের 1 2 3 এটা রাইট অ্যান্সার। ওকে, এটা গেল। এরপরে দেখো এটা একটু কি কঠিন মনে হচ্ছে? এর ইজি আছে মোটামুটি। চিত্রে আর এর মান কত? এখানে আর ইকুয়ালস টু কত? এখানে আর হচ্ছে এ কোণ। এবার এই কোণটা 30 ডিগ্রি, এই কোণটা 30 ডিগ্রি, ওকে ফাইন। এই কোণটা 75 ডিগ্রি। দেখো আমরা এ বি কে যদি বর্ধিত করি, তাহলে আমাদের সিবিডি বহিস্থ কোণ উৎপন্ন হয়। এবং আমরা জানি যে কোনো একটা ত্রিভুজের বহিস্থ কোণ তার বিপরীত অন্তস্থ কোণের যোগফলের সমান। তাহলে এই সিবিডিটা হবে বিপরীত অন্তস্থ কোণ কে? এ
এবং আরেকটা কোণকে এসিবি, ঠিক আছে, এসিবি। তাহলে দেখো সিবিডি দেওয়া আছে তোমার 105 ডিগ্রি, এ কোণটা আমাদের বের করা লাগবে, আর এসিবিটা দেওয়া আছে 30 ডিগ্রি, এসিবিটা দেওয়া আছে 30 ডিগ্রি। তাহলে আমি এখান থেকে এ কোণ ইকুয়াল টু পাবো 105 মাইনাস 30 ইজ ইকুয়ালস টু 75 ডিগ্রি। আমাদের রাইট অ্যান্সার হবে অপশন ঘ। বুঝতে পারছি? তো এই ছিল মোটামুটি আমাদের এই প্রবলেমটা। এরপর কি আছে যে ত্রিভুজের ক্ষেত্রে যে ত্রিভুজের 3টি কোণ সূক্ষ্মকোণ তাকে সূক্ষ্মকোণী ত্রিভুজ বলে। হ্যাঁ, এটা সত্যি যে যে ত্রিভুজের 3টি কোণই সূক্ষ্মকোণ সেটা সূক্ষ্মকোণী ত্রিভুজ। যে ত্রিভুজের 3টি কোণ স্থূলকোণ তাকে স্থূলকোণী ত্রিভুজ বলে না। দেখো, স্থূলকোণী ত্রিভুজের স্থূলকোণ কিন্তু একটা, এখানে কিন্তু 3টি কোণ স্থূলকোণ না, তাহলে এটা হবে না। আর যে ত্রিভুজের 3টি বাহু সমান তাকে সমবাহু ত্রিভুজ বলে। সো আমাদের 1 ও 3 অপশন খটা হবে রাইট অ্যান্সার। ঠিক আছে, এই তো। এরপরে কি আছে যে ত্রিভুজ এ বি সি এ অ্যাঙ্গেল বি ইকুয়াল টু 90 ডিগ্রি, এ বি ইকুয়াল টু 12 সেন্টিমিটার, বিসি ইকুয়াল টু 5 সেন্টিমিটার হলে এসি ইকুয়াল টু কত সেন্টিমিটার হবে? তাহলে আমরা একটু এ বি সি ত্রিভুজটা ড্র করি। আচ্ছা, একটা অ্যাঙ্গেল 90 ডিগ্রি বলছে, তাহলে 90 ডিগ্রির মতো করে ড্র করি। তাহলে দেখো এখানে বি হচ্ছে 90 ডিগ্রি, এটা এ, এটা সি। তাহলে বিটা যদি 90 ডিগ্রি হয়, এবার এ বি দেওয়া আছে 12 সেন্টিমিটার, বিসি দেওয়া আছে 5 সেন্টিমিটার, এসি বের করতে বলছে। তাহলে আমরা এখানে পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই করব। পিথাগোরাসের সূত্র অনুযায়ী কি জানি? অতিভুজ স্কোয়ার ইজ ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। ওকে, তো অতিভুজটাই বের করতে বলছে, তাহলে এসি ইকুয়াল টু হবে রুট ওভার এ বি স্কোয়ার। এ বি এর মান হচ্ছে 12 স্কোয়ার আর বিসি এর মান হচ্ছে 5 স্কোয়ার, তাহলে রুট ওভার 12 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার ইজ ইকুয়ালস টু 13। সো এইটা হচ্ছে আমাদের এসি এর মান, 13 সেন্টিমিটার হবে। ওকে, এরপরে দেখি কি আছে। নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও। আচ্ছা, এইটা ওকে, গুড, এটা অনেক ইন্টারেস্টিং একটা কোশ্চেন। দেখো, আমি তোমাদের পড়াইছিলাম, দেখো মনে আছে কিনা জানি না, যদি কখনো এরকম হয়, এটা জন্য একটু একটু থিওরি দেখাই। এটা মনে করো এ, এটা মনে করো বি, এটা সি। যদি কোনো ত্রিভুজের অন্তস্থ কোণদ্বয়ের সমদ্বিখণ্ডক ও বিন্দুতে মিলিত হয়, অন্তস্থ কোণদ্বয়ের সমদ্বিখণ্ডক ও বিন্দুতে মিলিত হয়, তাহলে এই বি ও সি, এই যে এটা কিন্তু সমান, এইটা আর এটা সমান, আর এইটা আর এটা সমান, ঠিক আছে। অন্তস্থ কোণের সমদ্বিখণ্ডক যদি ও বিন্দুতে মিলিত হয়, তাহলে বি ও সি ইকুয়াল টু হয় 90 ডিগ্রি প্লাস অ্যাঙ্গেল এ ডিভাইডেড বাই 2। আর যদি বহিস্থ কোণের সমদ্বিখণ্ডক বি বিন্দুতে মিলিত হয়, যেমন মনে করো এই ক্ষেত্রে, এটা তো বহিস্থ কোণ, বহিস্থ কোণের সমদ্বিখণ্ডক বি বিন্দুতে মিলিত হইলে, ও বিন্দুতে মিলিত হইলে তখন হয় হচ্ছে বিওসি ইকুয়াল টু, এই ক্ষেত্রে হবে বিওসি ইকুয়াল টু 90 ডিগ্রি মাইনাস এ বাই 2, ঠিক আছে, 90 ডিগ্রি মাইনাস এ বাই 2। তাহলে আমাদের এ কোণটা দেওয়া থাকলে আমরা এই ও কোণটা বের করতে পারবো, বা এই এ কোণটা দেওয়া থাকলে আমরা এই ও কোণটা বের করতে পারবো। আবার বলি, এই এ কোণটা দেওয়া থাকলে ও কোণ বের করতে পারবো, বা এই এ কোণ দেওয়া থাকলে আমরা এই ও কোণটা বের করতে পারবো, ঠিক আছে। তো এখানে দেখো, এইখানে আমাদের এই ও কিউ আর, ও কিউ আর মানে এই কোণটা বের করতে বলছে, ও কিউ আর এই কোণ বের করতে বলছে। খেয়াল করো, আমাদের এইটা কিন্তু একটা কি ত্রিভুজ? এটা হচ্ছে তোমার একটা সমবাহু ত্রিভুজ, যেখানে তোমার প্রত্যেকটা 6 একক 6 একক 6 একক করে, ঠিক আছে। তো ও কিউ আরটা কি হবে? এই তোমার 60 ডিগ্রির অর্ধেক হবে, তাহলে আমাদের ও কিউ আরটা হবে 30 ডিগ্রি। তো আমাদের এখানকার অপশন হচ্ছে 30 ডিগ্রি। কিন্তু যদি আমাদের পরীক্ষায় বলতো যে অ্যাঙ্গেল কিউ ও আর ইকুয়াল টু কত, কিউ ও আর ইকুয়ালস টু হোয়াট, তাহলে আমরা যেটা করতাম, দেখো কিউ ও আরটা কিন্তু কিউ এবং আর এর সমদ্বিখণ্ডক ও বিন্দুতে মিলিত হয়েছে। তো যদি এদের সমদ্বিখণ্ডক ও বিন্দুতে মিলিত হয়, তাহলে আমরা লিখতে পারি কিউ ও আর ইকুয়াল টু 90 ডিগ্রি প্লাস হাফ অফ অ্যাঙ্গেল, ওই যে শীর্ষ অ্যাঙ্গেলটা পি, এখানে পি হবে হাফ অফ অ্যাঙ্গেল পি, ঠিক আছে। তাহলে সেক্ষেত্রে 90 ডিগ্রি প্লাস হাফ ইন্টু 60 ডিগ্রি, তো এই অ্যাঙ্গেলটা কিন্তু 120 ডিগ্রি হইতো তখন। বুঝতে পারছি? তো এমনি আমরা বের করতে পারি যদি পরীক্ষা আসে, ঠিক আছে। কিন্তু এখানে ও কিউ আর 30 ডিগ্রি। আচ্ছা দেখো, এটা অলরেডি বের করতে বলছে যে কিউ ও আর ইকুয়াল টু কত, কিউ ও আর, তো এই তো সেম জিনিস, কিউ ও আর ইকুয়াল টু হবে 90 ডিগ্রি প্লাস হাফ ইন্টু শীর্ষকোণ পি, ঠিক আছে। তো আমাদের এখানে 90 ডিগ্রি প্লাস হাফ ইন্টু পি এর ভ্যালু হচ্ছে 60 ডিগ্রি, তো ইজ ইকুয়াল টু আমরা পাবো 120 ডিগ্রি। তো আমাদের এই 120 ডিগ্রি এটাই হচ্ছে অ্যান্সার হবে। ওকে, এরপরে কি, পি কিউ আর এ কিউ ইকুয়াল টু 90 ডিগ্রি, পি ইকুয়াল টু 2 অফ অ্যাঙ্গেল আর হলে নিচের কোনটি সঠিক? পি কিউ আর এ কিউ ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি,
এবং অ্যাঙ্গেল পি ইকুয়াল টু 2 ইন্টু অ্যাঙ্গেল আর। ওকে ফাইন, এটার একটা ডিরেক্ট উপপাদ্য ছিল, ঠিক আছে? তো আমরা উপপাদ্যে নিয়ে না যে আমরা একটা দেখি, ডিরেক্ট উপপাদ্য ছিল পি কিউ আর পি কিউ আর। তো এটা বলছে 90 ডিগ্রি। খেয়াল করো, যদি পি কোণটা আর কোণে ডাবল হয়, তাহলে আমাদের কি পি এবং আর এর যোগফলটা কত হওয়া লাগবে? 90 ডিগ্রি হওয়া লাগবে না? কারণ সমকোণী ত্রিভুজের সমকোণ বাদে বাকি দুই কোণের যোগফল 90 ডিগ্রি হয়। তো পি কোণ বলছে 2r কোণের সমান, পিটা হচ্ছে 2r কোণের সমান প্লাস আর ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি। আমার আলটিমেটলি আর ইকুয়াল টু হবে, 30 ডিগ্রি। ওকে, তাহলে 2r প্লাস 3r ইজ ইকুয়াল টু কত? 90 ডিগ্রি। সো একটা আর ইকুয়াল টু হবে কত? 30 ডিগ্রি। ওকে, তো এই আর কোণটা যদি 30 ডিগ্রি হয়, পি কোণটা কত হবে? পি কোণটা আমাদের 60 ডিগ্রি হবে। তো খুব ইজিলি আমরা এখান থেকে তোমার কিউ আর এবং পি কিউ এর মধ্যে রিলেশনশিপ বলছে, তাহলে আমি এক কাজ করতে পারি, তোমার কি বলে এটা, কিউ আর এবং, আচ্ছা দাঁড়াও ওয়েট, এখানে পি আর এবং পি কিউ। আচ্ছা খেয়াল করো, এইখান থেকে আমরা cos 60 ডিগ্রি ইকুয়াল টু কি লিখতে পারি? cos 60 ডিগ্রি ইকুয়াল টু ভূমি ডিভাইডেড বাই অতিভুজ, এটা লিখতে পারি না? cos 60 ডিগ্রি ইকুয়ালস টু ভূমি ডিভাইডেড বাই অতিভুজ। তাহলে যদি অ্যাঙ্গেল 60 ডিগ্রিটা cos হয়, এখানে ভূমি হবে পি কিউ আর অতিভুজটা হবে পি আর, ঠিক আছে? তো cos 60 ডিগ্রি মান হচ্ছে হাফ পি কিউ পি আর। সো আমি এখান থেকে লিখতে পারবো যে পি আর ইজ ইকুয়াল টু 2 পি কিউ, পি আর ইজ ইকুয়াল টু 2 পি কিউ। এই সম্পর্কটা আমরা ইয়ার ক্ষেত্রে লিখতে পারবো, কি বলে এটা, এই এই ক্ষেত্রে লিখতে পারবো যদি পি কোণটা আর কোণের ডাবল হয়, ঠিক আছে? তো এইবার তাহলে এটা আমাদের কোথায় আছে? অপশন খতে আছে, এটা হচ্ছে রাইট অ্যান্সার। 20 ডিগ্রি কোণের সম্পূরক কোণের অর্ধেক কত? 20 ডিগ্রি কোণের সম্পূরক কোণের অর্ধেক, দেখো 20 ডিগ্রি কোণের সম্পূরক কোণ হচ্ছে তোমার কত হবে? 180 মাইনাস 20, তার মানে 160 ডিগ্রি। এর অর্ধেক কত? 160 কে অর্ধেক করো, তাহলে তুমি পাবো হচ্ছে টোটাল 80 ডিগ্রি, ঠিক আছে? সো আমাদের অপশন গ, এটা হবে রাইট অ্যান্সার, ঠিক আছে? উদ্দীপকের আলোকে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। এখানে এক সমকোণের সমান কোণ কোনটি? দেখো এখানে এক সমকোণের সমান কোণ হচ্ছে এস ও পি, এটাও 90 ডিগ্রি, আবার তোমার এস ও কিউ এটাও 90 ডিগ্রি। তাহলে আমাদের এস ও কিউ বা সরি এস ও পি বা পিওএস, এখানে পিওএস এটা হচ্ছে এক সমকোণের সমান কোণ, ঠিক আছে? এরপর কি বলছে? এরপরে বলছে কিউ ও আর এর পূরক কোণ কোনটি? কিউ ও আর এর পূরক কোণ, দেখো আমরা জানি যে কিউ ও আর এটার পূরক কোণ হবে 90 ডিগ্রি থেকে এই কোণটা মাইনাস করলে যেটা থাকে সেটা। তাহলে 90 ডিগ্রি থেকে তুমি যদি কিউ ও আর এটা মাইনাস করো, তাহলে দেখো থাকবে হচ্ছে এস ও আর, ঠিক আছে? তো আমাদের এস ও আর বা আর ও এস এটা হচ্ছে কিউ ও আর এর পূরক কোণ, আমাদের আর ও এস এটা হবে কিউ ও আর এর পূরক কোণ, ঠিক আছে? এরপরে সমকোণী ত্রিভুজের তিনটি বাহু যথাক্রমে, দেখো সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা কি, যদি পিথাগোরাসের সূত্র মেনে চলে তাহলে আমরা সমকোণী ত্রিভুজের বাহু বলবো। তাহলে এক নম্বরে দেখো 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার ইজ ইকুয়াল টু কি 5 স্কোয়ার লেখা যাবে, তাহলে এটা হচ্ছে সমকোণী ত্রিভুজের তিনটি বাহু। আবার 5 স্কোয়ার ইজ প্লাস 12 স্কোয়ার ইজ ইকুয়াল টু 13 স্কোয়ার লেখা যাবে, তার মানে এটা সমকোণী ত্রিভুজের তিনটা বাহু। কিন্তু 6 স্কোয়ার প্লাস 8 স্কোয়ার ইজ ইকুয়াল টু কত হয়? 100 হয়। আর 12 স্কোয়ার ইজ ইকুয়াল টু কত হয়? 144 হয়। তার মানে আমরা 6 স্কোয়ার প্লাস 8 স্কোয়ার ইজ নট ইকুয়াল টু 12 স্কোয়ার, এটাকে আমরা ইকুয়াল বলতে পারি না। তার মানে আমাদের অপশন 1 এন্ড অপশন 2 এই দুটো হচ্ছে রাইট অ্যান্সার। আমাদের অপশন কটা হবে? রাইট অ্যান্সার, ঠিক আছে? সো এই ছিল মোটামুটি আমাদের এই এমসিকিউটা। এবার কি বলছে? চিত্রে বিই সমান্তরাল সিএফ এবং বিসি সমান্তরাল এডি এবং এবি সমান্তরাল সিডি। বিই সমান্তরাল সিএফ, বিসি সমান্তরাল এডি আর এবি সমান্তরাল সিডি। তাহলে ত্রিভুজ এবিসি ইজ ইকুয়াল টু ত্রিভুজ এবিডি। ওকে, ত্রিভুজ এবিসি ইজ ইকুয়ালস টু ত্রিভুজ এ বি ডি। হ্যাঁ দেখো, তোমার এটা আসলে কিসের প্রমাণ? তোমার আছে যদি দুটি ত্রিভুজ একই সমান্তরাল রেখা এবং একই উচ্চতার ভিতরে থাকে, একই সমান্তরাল রেখা এবং একই, মানে যদি দুটি ত্রিভুজের ভূমি একই হয় এবং তারা একই সমান্তরাল রেখার ভিতরে থাকে, তাহলে ওই ত্রিভুজের ক্ষেত্রফল সমান হয়। খেয়াল করো এখানে এবিসি ত্রিভুজটার ভূমি কত? এবিসি ত্রিভুজের ভূমিটা হচ্ছে, আমি একটু আচ্ছা এখানে লিখে দিই যে দুটি ত্রিভুজের ভূমি, দুটি ত্রিভুজের ভূমি
একই হলে এবং তারা একই সমান্তরাল রেখার মধ্যে অবস্থিত হলে, একই সমান্তরাল রেখার মধ্যে অবস্থিত হলে, এটা ক্ষেত্রফল সম্পর্কিত উপপাদ্য আছে না অধ্যায় 15, ওইখানকার এমসিকিউ, ঠিক আছে। তারা একই সমান্তরাল রেখার মধ্যে অবস্থিত হলে এদের ক্ষেত্রফল সমান হয়। তাহলে দেখো, তাহলে দুইটা ত্রিভুজের ভূমির দৈর্ঘ্য সেম হওয়া লাগবে, ঠিক আছে। এখানে খেয়াল করো, এই এ বি সি ত্রিভুজের ভূমি হচ্ছে বিসি, এটার ভূমি কত? এ বি সি ত্রিভুজের ভূমি হচ্ছে বিসি, ওকে। আর এ বি ডি, এ বি ডি, এ বি ডি ত্রিভুজের ভূমি হচ্ছে এডি। এখন আপাত দৃষ্টিতে মনে হচ্ছে এদের ভূমি সমান না, কিন্তু খেয়াল করো তো, এ বি সি ডি একটা সামান্তরিক না? তাহলে যার বিপরীত বাহুগুলো সমান, তার মানে বিসি এডির সমান। তো ভূমি যেহেতু এডি, এই এডি ইকুয়াল টু আমরা কি বিসি লিখতে পারবো, এডি ইকুয়াল টু বিসি লিখতে পারবো। তার মানে এই দুইটা ত্রিভুজ তোমার ভূমি আলটিমেটলি সেম, যদি দেখা যাচ্ছে যে দুটি ভিন্ন, বাট ভূমির দৈর্ঘ্য কিন্তু সেম। এবং তারা এ বি, বিসি এবং এডি সমান্তরাল রেখার মধ্যে অবস্থিত, তার মানে এই দুইটার ক্ষেত্রফল সমান। এক অপশন 1 হচ্ছে রাইট। আবার বলছে এ বি সি ইকুয়াল টু এ সি ডি, তাহলে দেখো এ বি সি ত্রিভুজ এইটা আর এ সি ডি ত্রিভুজ এইটা। সিমিলারলি হ্যাঁ, এইটাও কিন্তু সেম কাহিনী। এই এ বি সি ত্রিভুজের ভূমি বিসি আর এ সি ডি ত্রিভুজের ভূমি হচ্ছে এডি। তাহলে এই দুইটা তোমার একই দৈর্ঘ্য এবং একই সমান্তরাল রেখার মধ্যে অবস্থিত, সুতরাং এই এটারও তোমার ক্ষেত্রফল সেম হবে। এরপরে বলছে যে বিসিডি, বিসিডি ইজ ইকুয়ালস টু এসিএফ, এসিএফ। দেখো এখানে বিসিডি এর ভূমি কোনটা? বিসিডি এর ভূমি হচ্ছে বিসি, বিসি ত্রিভুজের ভূমি হচ্ছে বিসি, এবং এসিএফ ত্রিভুজের ভূমি হচ্ছে, এসিএফ ত্রিভুজের ভূমি হচ্ছে এএফ। যদিও তারা একই সমান্তরাল রেখার ভিতরে অবস্থিত, কিন্তু এদের ভূমিগুলা কিন্তু সমান না, বিসি আর এএফ কিন্তু সমান না, তার মানে এদের ক্ষেত্রফলটাও সমান হবে না। তাহলে আমাদের অপশন ক 1 ও 2 এটা হবে রাইট অ্যান্সার, ওকে। এরপরে দেখো এ বি সি এর এ বি ইকুয়াল টু বিসি, এ বি ইকুয়ালস টু বিসি ইজ ইকুয়াল টু সি এ 3 সেন্টিমিটার, ডি ও ই, ডি ই এফ যথাক্রমে এ বি বিসি সি এর মধ্যবিন্দু, ডি ই এফ এর ক্ষেত্রফল কত? অলওয়েজ মনে রাখবা যে কোনো একটা সমবাহু ত্রিভুজ, দেখো এ বি বি সি সি এ, এরা কিন্তু সমবাহু ত্রিভুজ। তাহলে সমবাহু ত্রিভুজের মধ্যবিন্দু গুলার যে ত্রিভুজ উৎপন্ন করে তার ক্ষেত্রফল হয়, তার ক্ষেত্রফল হয় হচ্ছে তোমার টোটাল ত্রিভুজের 4/1 ভাগ। মানে এই ত্রিভুজ ডিইএফ এর ক্ষেত্রফলটা হবে এ বি সি সমবাহু ত্রিভুজের 4/1 ভাগ। এ বি সি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলকে 4 দ্বারা ভাগ করলে তুমি যেটা পাবা সেটা হবে ডিইএফ ত্রিভুজের ক্ষেত্রফল। তার মানে এই যে এখানে টোটাল 4টা ত্রিভুজ দেখতেছো, এদের প্রত্যেকটার ক্ষেত্রফল সমান হয়। তো এ বি সি ত্রিভুজের ক্ষেত্রফল কত হবে? √3/4 ইন্টু এ স্কোয়ার, এর ভ্যালু 3 স্কোয়ার ডিভাইডেড বাই 4। তো এটা যদি করি তাহলে কত হবে? 0.9742। তাহলে 0.9742 আছে অপশন খতে, তো আমাদের অপশন খটা হচ্ছে রাইট অ্যান্সার, ঠিক আছে। কিভাবে বললাম? যে মনে রাখবা যে এই সমকোণী ত্রিভুজের, যে কোনো সমবাহু ত্রিভুজের মধ্যবিন্দু দ্বারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল ওই সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের 4/1 ভাগ, ঠিক আছে। সো এইটাই আর কি। এরপরে বলছে এডি ইকুয়াল টু বিডি এবং এই ইকুয়াল টু সি এবং সি ইকুয়াল টু 2.5 একক, বিসি ইকুয়াল টু কত? আচ্ছা, এডি ইকুয়াল টু 2 একক, এডি ইকুয়াল টু 2 একক দেওয়া আছে, ওকে ফাইন। সি ইকুয়াল টু 2.5 একক। তাহলে খেয়াল করো, এডি ইকুয়াল টু 2 একক, সি ইকুয়াল টু 2.5 একক হলে সি আর এই যেহেতু ইকুয়াল, তাহলে এই ইকুয়াল টু 2.5 হবে। তার মানে আমি এই ইকুয়াল টু 2.5 বলতে পারবো। এবার ত্রিভুজ এডিই, এটা তো তোমার সমকোণী ত্রিভুজ। তাহলে এখান থেকে আমরা যদি পিথাগোরাস অ্যাপ্লাই করি, এডি স্কোয়ার প্লাস ডিই স্কোয়ার ইকুয়াল টু কি পাবো? এই স্কোয়ার পাবো। তাহলে এখান থেকে ডিই ইকুয়াল টু হবে √2.5 স্কোয়ার মাইনাস 2 স্কোয়ার। এটা যদি করি তাহলে কত পাবো? 2.5 স্কোয়ার মাইনাস 2 স্কোয়ার, সেটা হবে 3/2, 3/2 একক, ঠিক আছে। এবার খেয়াল করো যে আমরা দেখো কি বলছে, যে ডি বিন্দুটা এ বি এর মধ্যবিন্দু, ই বিন্দুটা এ সি এর মধ্যবিন্দু, দেখে বোঝা যাচ্ছে। তাহলে ডিই এর দৈর্ঘ্য হবে তৃতীয় বাহু বিসি এর অর্ধেক। তাহলে আমাদের এখান থেকে বিসি এর দৈর্ঘ্য বের করতে বলছে। বিসি ইকুয়াল টু কি হবে? 2 ইন্টু ডিই। তাহলে 2 ইন্টু
3/2, তার মানে এটা কত হবে 3 একক হবে। ঠিক আছে, এটা 3 একক, তাহলে আমাদের অপশন ক এটা হবে রাইট অ্যান্সার। ঠিক আছে, এরপরে দেখো ডিই ইকুয়াল টু কত হবে, ডি ইকুয়াল টু কত হবে, এই তো ডি আমরা এর আগে বের করলাম 3/2 বা 1.5 একক। ঠিক আছে, তো ডি ইকুয়াল টু হবে 1.5 একক। ঠিক আছে, এটা গেল। এটা মোটামুটি ইন্টারেস্টিং একটা প্রবলেম। কি বলছে এখানে যে এ বি ইকুয়াল টু কত মিটার। ঠিক আছে, তো দেখো আমাদের সি কোণটা 90 ডিগ্রি, আমাদের সি কোণটা 90 ডিগ্রি, এ কোণটা 30 ডিগ্রি। ওকে, আর তাহলে এ সি দেওয়া আছে 50 মিটার, বি কোণ দেওয়া আছে 30 ডিগ্রি, তাহলে আমরা কি এ বি বের করতে পারবো। এ বি মানে অতিভুজ। আমরা ত্রিভুজ এ বি সি এ যদি আমরা কিসের ফর্মুলা অ্যাপ্লাই করি, সাইনের ফর্মুলা অ্যাপ্লাই করি, সাইন 30 ডিগ্রি, সাইন 30 ডিগ্রি ইকুয়াল টু কি হবে, সাইন 30 ডিগ্রি ইকুয়াল টু হবে লম্ব ডিভাইডেড বাই অতিভুজ এ বি। তাহলে দেখো সাইন 30 ডিগ্রি মান হচ্ছে হাফ, লম্ব দেওয়া 50, অতিভুজ এ বি, তাহলে এ বি ইকুয়াল টু হবে 100 মিটার। ঠিক আছে, এ বি ইকুয়াল টু হবে 100 মিটার, এটা আমাদের এখানে বের করতে বলছে। এরপরে বলছে বিডি ইকুয়াল টু কত, তাহলে দেখো আগের প্রবলেমে আমরা এ বি ইকুয়াল টু 100 মিটার পাইলাম, এবার আমাদের বিডিটা বের করা লাগবে। তো এই অ্যাঙ্গেলটা দেখো কি বলছে, এই অ্যাঙ্গেলটা আমাদের এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি হবে, এটা 10 মিটার। ওকে ফাইন, এবার এই অ্যাঙ্গেলটা 60 ডিগ্রি হবে। ঠিক আছে, খেয়াল করো যে আচ্ছা দাঁড়াও ওয়েট, এখানে কি উপরে মানে কোনো ইনফরমেশন দেওয়া আছে কি, 10 50 আমাদের হচ্ছে এখান থেকে বিডি বের করতে বলছে। ওকে ফাইন, তাহলে এখান থেকে আমরা যে কাজটা করতে পারি, আমাদের যদি আমরা এই বি অ্যাঙ্গেলটা জানি বা ডি অ্যাঙ্গেলটা সামহাও জানতে পারি, তাহলে কিন্তু আমরা খুব ইজিলি কি বের করতে পারবো, এখান থেকে তোমার হচ্ছে এই অ্যাঙ্গেল গুলো বের করতে পারবো। ঠিক আছে, তো অ্যাঙ্গেল গুলো যদি আমরা বের করতে চাই, তোমার এইটা হচ্ছে 60 ডিগ্রি, এটা 60 ডিগ্রি হবে অবশ্যই, এটা 60 ডিগ্রি হলে এটা 30 ডিগ্রি, এটা 90 ডিগ্রি, এবং এইটা তাহলে হবে হচ্ছে আচ্ছা বিডি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, দেখো এই প্রবলেমটা আমরা একটু উম, আমরা ক্ষেত্রফল দিয়ে চিন্তা করতে পারি। মানে ইয়া না নিয়ে এসে আমরা কি বলে এটা, এই পিথাগোরাস না নিয়ে এসে আমরা একটু ক্ষেত্রফল দিয়ে চিন্তা করি। কিভাবে, খেয়াল করো, আমাদের এ বি ডি ত্রিভুজের ক্ষেত্রফল, ত্রিভুজ এ বি ডি এর ক্ষেত্রফল সমান কত হবে, ত্রিভুজ এ বি ডি এর ক্ষেত্রফল ইকুয়াল টু, দেখো তো আমরা কোন ত্রিভুজের ক্ষেত্রফল কি হাফ ইন্টু বাহুদ্বয়ের গুণফল ইন্টু এদের সন্নিহিত কোণের, এদের এদের সন্নিহিত কোণ, মানে এদের কি বলে এটা, এদের সন্নিহিত কোণের সাইন না। তাহলে এই ক্ষেত্রে আমরা এ বি এবং এডি এই দুইটা কোণের ক্ষেত্রফল হিসেবে কি বলতে পারি, যে হাফ ইন্টু এ বি ইন্টু এডি ইন্টু সাইন 60 ডিগ্রি। তাহলে এইখান থেকে আমি হচ্ছে তোমার এই কি পাবো, এখান থেকে হচ্ছে আমরা এই এবিডি ত্রিভুজের ক্ষেত্রফলটা পাবো। ঠিক আছে, তো সিমিলারলি এখান থেকে আমরা বিসিটা পাবো, বিসি পাওয়ার পরে, আচ্ছা বিসিটা তো এমনি পাওয়া যাবে। ও আচ্ছা, এখানে ক্ষেত্রফলের কাজ করার কোনো দরকারই নেই আসলে, বুঝতে পারছো, ক্ষেত্রফলের কোনো কাজ করার কোনো দরকারই নেই। দেখো আমি একটু আবার লিখি এইখানে, মানে গেল কই, এখানে দেখো আমরা এ বিটা তো 100 পাইছি, তাহলে বিসিটা কত হবে, বিসিটা বের করতে পারি। দেখো আমরা কস কস tan এর ফর্মুলা থেকে tan 30 ডিগ্রি ইকুয়াল টু কত হবে, tan 30 ডিগ্রি ইকুয়াল টু হবে লম্ব এসি ডিভাইডেড বাই ভূমি বিসি। তো বিসি ইকুয়াল টু হবে এসি ডিভাইডেড বাই tan 30 ডিগ্রি। এসি এর মান কত, এসি এর মান হচ্ছে 50, tan 30 ডিগ্রির মান হচ্ছে 1/√3। তো আমরা বিসি এর মান হবে 50√3, এটা হচ্ছে আমাদের বিসি এর মান। এবার দেখো তুমি বিসি জানো, সিডি ইকুয়াল টু দেওয়া আছে 10 মিটার, তাহলে আমাদের বিডি কত হবে, বিডি ইকুয়াল টু হবে √বিসি স্কোয়ার প্লাস সিডি স্কোয়ার। আমি যদি বিসি এর ভ্যালু 50√3 বসাই আর সিডি এর ভ্যালু যদি 10 বসাই, তাহলে এটা হবে হচ্ছে আমাদের 87.18 সেন্টিমিটার। তাহলে কি করলাম, বিসি বের করলাম, সিডি বের করলাম, বিডি পিথাগোরাস অ্যাপ্লাই করে ফেললাম। ঠিক আছে, ত্রিভুজের ক্ষেত্রফল দিয়ে করলে একটু বেশি বেশি প্যারা হয়ে যায়, দরকার নাই। ওকে, এরপর দেখো বলছে যদি এ বি সি এবং ডি ই এফ সর্বসম হয়, দেখো দুটি ত্রিভুজ সর্বসম হবে যদি তিনটি বাহু সর্বসম হয়, এরা সত্যি। যদি দুটি বাহু একটি কোণ সর্বসম হয় তাও, মানে সমান হয় তাও সত্যি। কিন্তু তিনটি কোণ সমান হলে তাকে আমরা সর্বসম ত্রিভুজ বলতে পারি না, এটা 36 কোণী ত্রিভুজ হয়। ঠিক আছে, তো আমাদের অপশন ক হবে রাইট অ্যান্সার। ওকে, এরপরে
উপরের চিত্রে এ বি সি এর ক্ষেত্রফল 24 বর্গ সেন্টিমিটার। দেখো আমরা ত্রিভুজের ক্ষেত্রফল কি জানি, হাফ গুণন ভূমি গুণন উচ্চতা। তো ভূমি হচ্ছে বিসি, উচ্চতা হচ্ছে এবি। বিসিটা কিন্তু দেওয়া নাই, তো পিথাগোরাস সূত্রের সাহায্যে আমরা বের করতে পারি বিসিটা হচ্ছে 8। ওকে, তাহলে হাফ ইন্টু 8 × 6, এটা হবে 24। তাহলে অপশন এ রাইট। পরিসীমা 60 সেন্টিমিটার। তাহলে পরিসীমা মানে কি 10 + 6 + 8, তাহলে 24। পরিসীমা তো 24 সেন্টিমিটার, 60 হবে না, তার মানে 2 নাম্বার সঠিক না। 2 নাম্বার যদি সঠিক না হয় তাহলে 3 নাম্বার সঠিক হবেই, কারণ বিএসসি গ্রেটার দেন এসিবি হবে। কারণ দেখো আমরা জানি যে বৃহত্তর কোণগুলোর বৃহত্তর বাহুর বিপরীত কোণ বৃহত্তর হয়। তো বিসিটা বৃহত্তর বাহু, তাহলে এর বিপরীত কোণটা এ, তাহলে এ কোণটা অবশ্যই ক্ষুদ্রতর বাহুর বিপরীত কোণ সি অপেক্ষা বৃহত্তর হবে। তো আমাদের অপশন 1 ও 3 হচ্ছে রাইট অ্যান্সার। ঠিক আছে, এরপর দেখো চিত্রে 2AB = BC। আমি একটু আগে একটা জিনিস প্রমাণ করে আসছি যে যদি কোনো 2AB যদি AC হয়, 2AB = BC, তাহলে BAC = 60 ডিগ্রি, BAC ACB = 45 ডিগ্রি, অ্যান্ড ACB = 30 ডিগ্রি। আচ্ছা দেখি কোনটা সঠিক। এটা তো তোমার কত 90 ডিগ্রি। তো 2AB, এই 2AB = BC। দেখো আমরা যদি সি কোণটা বের করতে পারি, tan C, tan C = কি লিখতে পারি, লম্ব ডিভাইডেড বাই, আমরা অতিভুজ লিখতে পারি না, লম্ব ডিভাইডেড বাই ভূমি বিসি, তাই তো, লম্ব ডিভাইডেড বাই ভূমি এটা আমরা লিখতে পারবো। তাহলে এইখান থেকে আচ্ছা AB = BC, 2AB = BC না, আসলে তোমার এখানে একটু ভুল আছে। তোমার 2AB = AC হবে, ঠিক আছে, এখানে 2AB = AC হবে, মেবি এটা টাইপিং মিস্টেক কিংবা কোশ্চেনে ভুল ছিল। 2AB = AC হবে, তাহলে আমরা এখানকার অ্যান্সার গুলো ঠিক হবে। দেখো তাহলে আমরা এখান থেকে যদি ফর্মুলা অ্যাপ্লাই করি, sin C, sin C = কি হবে, লম্ব AB ডিভাইডেড বাই অতিভুজ AC। তো sin C = হবে AB অতিভুজ AC = দেওয়া 2AB। তো আমি এখান থেকে লিখতে পারি sin C = হাফ। তাহলে এখান থেকে আমার আলটিমেটলি C = হবে 30 ডিগ্রি। ঠিক আছে, সাইন ইনভার্স হাফ মানে সি এর ভ্যালু 30 ডিগ্রি। তার মানে এই অ্যাঙ্গেল এসিবি টা হবে 30 ডিগ্রি। অ্যাঙ্গেল এসিবি যদি 30 ডিগ্রি হয় তাহলে অ্যাঙ্গেল এ টা হবে 60 ডিগ্রি। কারণ 90 + 30 120, 180 থেকে 60 বিয়োগ করো, 180 থেকে 120 বিয়োগ করো, 60 ডিগ্রি পাবা। তাহলে এসিবি টা হবে 30 ডিগ্রি, বিএসসি টা হবে 60 ডিগ্রি, এবং এই দুটো ইকুয়াল হবে না। তো আমাদের 1 ও 3 এটা হচ্ছে রাইট অ্যান্সার। ঠিক আছে, তো এই ছিল মোটামুটি আমাদের আজকের এমসিকিউ। তো তোমাদের মোটামুটি যে এমসিকিউ গুলো আমরা করলাম, তোমরা এখান থেকে দেখলা যে বেশি আসছে হচ্ছে সমান্তরাল কোণ, সমান্তরাল বাহু, বহিস্থ কোণ, এরপরে ত্রিভুজের শর্ত, সমকোণী ত্রিভুজ, এই জিনিসপত্রগুলো থেকে কিন্তু বেশি আসছে। তো এই কয়টা জিনিস তোমরা একটু আয়ত্ত করবা। আরো দেখবা তোমাদের যে বইগুলো দেওয়া আছে উদ্ভাস থেকে, ওই বই অনেক কোশ্চেন আছে, ওই কোশ্চেন গুলো মোটামুটি সবগুলো ধরে ধরে সলভ করবা, তাহলে ইনশাল্লাহ তোমাদের কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, তো আজকে এই পর্যন্তই। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, দোয়া রইল তোমাদের জন্য। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।